বিজেপি সেই অংশটাকে কখনোই গুরুত্ব দেয় না যেখানে তসলিমা স্বপ্ন দেখেন একটা ধর্মনিরপেক্ষ সমাজের। বিজেপির কোনো নেতা শ্রমিক ভট্টাচার্য সমেত কেউই একবারের জন্য বলেন না যে এই লেখিকাই হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলে। ওনার 19 বছর আগে যে পশ্চিমবাংলা থেকে চলে যেতে হয়েছিল সেটার পেছনেও রাজনীতি ছিল, আর উনি যে 19 বছর পরে তাকে কলকাতায় স্বাগত জানানো হচ্ছে, বিজেপির সরকার স্বাগত জানাচ্ছে, তার পেছনেও রাজনীতি আছে। হিন্দুদের ভোটটাকে সংহত করবার জন্যই কিন্তু বারবার তসলিমা নাসরিনকে ব্যবহার করেছে বিজেপি। সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে, ফলে এখন বাক স্বাধীনতা তুমি বুঝতে পারবে না। ফলে বিজেপি আজকে তসলিমাকে শাক বাজিয়ে অভ্যর্থনা করছেন এয়ারপোর্টে। আজকে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবে, কিন্তু আমার প্রশ্ন তাদের প্রতি থাকবে, তসলিমার সমগ্র দর্শনটা কি আপনারা মানেন? ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দীর্ঘ 19 বছর পর কলকাতায় পা রেখেছেন তসলিমা নাসরিন। 2007 সালের 21শে নভেম্বর তাকে কার্যত কলকাতা ছেড়ে চলেই যেতে হয়েছিল এবং সেই নিয়ে নানান বিতর্ক রয়েছে। সেই সময় বামফ্রন্টের সরকার ছিল। তসলিমা নাসরিন তিনি নিজে বারংবার বলেছেন যে কলকাতা তার দ্বিতীয় বাড়ি, সেখান থেকে তাকে বাম আমল বা বাম সরকার তাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে বর্তমানে দাঁড়িয়ে বাম নেতৃত্ব তারা দাবি করছেন যে পুরোটাই কেন্দ্রীয় সরকারের হাতে ছিল, তাদের হাতে কিছুই ছিল না। অন্যদিকে বিজেপি তারা আর অন্য এক ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে সেই সময় মৌলবাদের কাছে নতি স্বীকার করেছিল বাম সরকার, মৌলবাদীদের বা সংখ্যালঘুদের তোষণ করতে গিয়েই তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিলেন কার্যত। বর্তমানে তিনি কলকাতায়, এবং এর পিছনে যে গোটা রাজনীতি বা আদৌ কি কোনো রাজনীতি রয়েছে এই বিষয়ে আজকের আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, তসলিমা নাসরিন 19 বছর পর কলকাতায় পা রেখেছেন এবং রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান রয়েছে। এই সব মিলিয়ে এর পিছনে কি সত্যি বিজেপির আলাদা কোনো রাজনীতি রয়েছে, কি মনে হয়? ওনার 19 বছর আগে যে পশ্চিমবাংলা থেকে চলে যেতে হয়েছিল সেটার পেছনেও রাজনীতি ছিল, আর উনি যে 19 বছর পরে তাকে কলকাতায় স্বাগত জানানো হচ্ছে, বিজেপির সরকার স্বাগত জানাচ্ছে, তার পেছনেও রাজনীতি আছে। দুটোই রাজনীতির ফসল। আজ থেকে 19 বছর আগে 2007 সালে উনাকে যেভাবে চলে যে হয়েছিল এক কাপড় পরে, সেটা পশ্চিমবাংলার মানুষের জন্য কিন্তু লজ্জার ছিল। বিশেষ করে যারা উদার ধর্মনিরপেক্ষ মানুষ, তারা পরিষ্কার সেই সময় দেখেছিল যে বামফ্রন্ট সরকার যারা উদার ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, সেই বুদ্ধদেব বাবুর সরকার কার্যত সংখ্যালঘু মুসলিমদের একজনের অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম, তাদের আয়োজনে যে ক্ষোভ বিক্ষোভ এবং রায়টের সৃষ্টি হয়েছিল এবং সেই সংখ্যালঘুদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেদিন কলকাতা শহরে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফ থেকে ক্ষোভ বিক্ষোভের পরবর্তী পর্যায়ে রায়ট হয়। তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকার, সেনাবাহিনী নামিয়ে ছিটতে বাধ্য হন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লুটতরাজ চলে। ইদ্রিস আলী, যিনি তৎকালীন কংগ্রেস নেতা ছিলেন, লয়ারও ছিল বটে, পরে তৃণমূল কংগ্রেসের এমপি হন, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল নেতৃত্ব দেওয়ার। কিন্তু যে কোনো কবি সাহিত্যিক বারবার প্রশ্ন তুলেছেন সেই সময় যে কেন বুদ্ধদেব বাবুর সরকার এর মানে সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করল।
ব্যক্তি স্বাধীনতা পরাজিত হলো সেদিন সাম্প্রদায়িকতার কাছে, ব্যক্তি স্বাধীনতা সেদিন পরাজয় ঘটল মুসলিম ভোট ব্যাংকের স্বার্থ রক্ষার কাছে। সেদিন কিন্তু বামেদের অবস্থানে অনেকেই বীতশ্রদ্ধ হয়েছিলেন। তারা ক্ষোভ ব্যক্ত করেছিলেন যে কেন বামফ্রন্ট সরকার সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে তসলিমাকে এ রাজ্য ছাড়া করেছে। সেদিনই কিন্তু মনে হয়েছে যে ন্যায় বিচার হলো না। এবার এই ইস্যু কী কারণের প্রেক্ষিতটা একটু বোঝার চেষ্টা করো। 1993 সালের বাবরি মসজিদ যখন ধ্বংস হলো, বাবরি মসজিদ ধ্বংসের পরে বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার হয়, নেমে আসে, এবং এত নির্মম অত্যাচার হয়েছিল যে হাজার হাজার হিন্দুরা ওপার বাংলা ছেড়ে, তাদের ভিটে মাটি ছেড়ে এ বাংলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তসলিমা একজন সহানুভূতিশীল মানুষ ছিলেন, উদার মানুষ ছিলেন, ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তসলিমা নারীবাদী মানুষও বটে। একজন উদার নারীবাদী ধর্মনিরপেক্ষ লেখিকা। তিনি বিস্তারিতভাবে তার লজ্জা উপন্যাসে জানিয়েছিলেন যে কীভাবে হিন্দুদের উপর ওপারে বাংলায় নির্যাতন হয়েছে, যেটা বাংলাদেশবাসী হিসাবে তার লজ্জা লেগেছে। এবং শুধু ওই লজ্জা লেখার জন্য মৌলবাদী মুসলিমদের শিকার হন তিনি, তাকে দেশ ছাড়তে হয়। তারপরে তার একের পর এক গ্রন্থ কিন্তু উদারবাদী ভাবনা, মুসলিমদের ভেতর থেকে সংস্কারের দাবি, অর্থাৎ ধর্ম সংস্কারের দাবি, সমাজ সংস্কারের দাবি উঠে, এবং এক একটা বই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মৌলবাদী মুসলিমদের বিরক্তির কারণের পেছনে। সেই সময় তো বাংলাদেশে তার মাথার দামও ঠিক করা হয়েছিল। মানে খুব দুঃখের সাথে তোমায় বলি, শুধুমাত্র মৌলবাদীরা তাকে মানে বাংলাদেশ ছাড়া করেছিল তা নয়, বাংলাদেশের তৎকালীন সরকারও তারা কিন্তু মৌলবাদীদের কাছে স্যারেন্ডার করেছিল। এবং ওই অবস্থাতে তসলিমার ধারণা ছিল যে এ বাংলায় ধর্মনিরপেক্ষতার সরকার আছে, বামপন্থীদের সরকার, যারা উদার ভাবনায় বিশ্বাস করেন, তাদের কাছে হয়তো আশ্রয় প্রশ্রয় পাবেন। কিন্তু এ বাংলায় এসেও দেখলেন সেখানেও মৌলবাদী মুসলিম সমাজের ধাক্কা, এবং সেই ধাক্কার কাছে কার্যত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার মাথা নত করলেন। পরবর্তী সময় তিনি দিল্লিতে থাকলেন। তখন মনে রাখবে দিল্লিতে মনমোহনের সরকার তাকে হয়তো শেল্টার দিয়েছিল, কিন্তু অত্যন্ত আড়ালে রেখে তিনি সেইভাবে কিন্তু প্রকাশ্যে আসতে পারেননি। এন্টার ঘটনাতে তিনটে বিষয় আছে। একটা হলো বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয় আছে, এবং একই সাথে বাংলাদেশ থেকে শরণার্থী যেভাবে এসছে, ঢল নেমেছিল বাবরি মসজিদ ধ্বংসকে সামনে রেখে, সেই কাহিনী আছে। আছে মহিলাদের দমন, আছে ধর্মনিরপেক্ষতার বিষয়। এবার বিজেপি যে রাজনীতি করে সেখানে অনুপ্রবেশের বিষয়টা আছে, তুমি জানো। সেখানে শরণার্থীর ইস্যু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। বিজেপি বারবার এই প্রশ্নটা সামনে রাখে যে বাংলাদেশের মৌলবাদী মুসলমানদের জন্য হিন্দুদেরকে ও বাংলা ছেড়ে অত্যাচারিত হয়ে এই বাংলায় আশ্রয় নিতে হয়েছে, সেই কারণে তাদের জন্য সিএ আইন তৈরি করা হয়েছে। বিজেপির শরণার্থীদের যে দুরবস্থা, মৌলবাদী মুসলিম শক্তির যে তাদের যে শক্তি, মৌলবাদী মুসলিমদের যে অত্যাচার হিন্দুদের প্রতি, তার ভাবনা চিন্তা বলা যায় যে তসলিমার বক্তব্যে স্পষ্ট ধরা পড়ে। অর্থাৎ দল হিসাবে বিজেপি যেটা বলতে চায় সেই বক্তব্য
বারবার তসলিমা তার নিজের গ্রন্থে, তার বইয়ে, তার লেখনীতে, সেটা দ্বিখণ্ডিত হোক, লজ্জা হোক, তার সমস্ত লেখাপত্রে ধরা পড়ে। সেই কারণে ছোটবেলা বলো, ফলে বিজেপির রাজনীতির দর্শন কার্যত জীবন দিয়ে অনুভব করেছেন তসলিমা নাসরিন। সেই কারণে তসলিমাকে বিজেপি তাদের কার্যত আইডলগ হিসাবে মান্যতা দেয়। তারা মানে পশ্চিমবাংলায় বিশেষ করে এ রাজ্যে যখন বিজেপির উত্থান ঘটছিল, তখন সৌমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির নেতারা বারবার তসলিমার লেখাগুলোকে সামনে আনার চেষ্টা করেছেন, তসলিমার ভাবনাকে সামনে আনার চেষ্টা করেছেন এবং বলবার চেষ্টা করেছিলেন যে ওপারে হিন্দুরা কিভাবে অত্যাচারিত হয়েছে, তাদের জন্য সিএ যে আনতে হয়েছে, এটা আমাদের বক্তব্য শুধু নয়, ও বাংলার লেখিকা তসলিমার বক্তব্য। এবং তসলিমার মতন একজন লেখিকাকে এই বাংলায় ঠাঁই দেয়নি বামপন্থী সরকার। ফলে সেই রাজনীতিটা, অর্থাৎ বিজেপি যে শরণার্থীদের নিয়ে রাজনীতি করে, সেই রাজনীতির সাথে তসলিমার লেখনী, তসলিমার জীবনী একেবারে হুবহু মিলে গেছে। কিন্তু তারপরেও তসলিমার ভাবনাকে সিলেক্টিভলি বিজেপি গ্রহণ করেছে। বিজেপি সেই অংশটাকে কখনোই গুরুত্ব দেয় না যেখানে তসলিমার স্বপ্ন দেখেন একটা ধর্মনিরপেক্ষ সমাজের। বিজেপির কোনো নেতা, সৌমিক ভট্টাচার্য সমেত, কেউই একবারের জন্যও বলেন না যে এই লেখিকাই হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলে, এই লেখিকাই এমন একটা সমাজের স্বপ্ন দেখেন যেখানে হিন্দু মুসলমানরা সহাবস্থান করবেন। ফলে বিজেপি কেবলমাত্র তসলিমার সেই অংশটাকেই নেয় যেই অংশটায় হিন্দুরা মৌলবাদীদের দ্বারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছেন, সেই ছবিটাই কেবলমাত্র বিজেপির নেতারা আমাদের সামনে তুলে ধরেন। তারা কখনোই তসলিমা নাসরিনের ভাবনা চিন্তায় যে একটা উদারবাদী ভাবনা আছে, তার ভাবনা চিন্তায় যে একটা সমস্ত ধর্মকে সঙ্গে নিয়ে চলার বক্তব্য আছে, ধর্মনিরপেক্ষতার বক্তব্য জোরালোভাবে আছে, তিনি নারীবাদের বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বিচার করেন, এই জায়গাতে বিজেপি সাইলেন্ট থাকে। ফলে বিজেপি আজকে তসলিমাকে শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করছেন এয়ারপোর্টে, আজকে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবে। কিন্তু আমার প্রশ্ন তাদের প্রতি থাকবে, তসলিমার সমগ্র দর্শনটা কি আপনারা মানেন? তসলিমা তো একটা উদার ভাবনায় বিশ্বাস করেন, হিন্দু মুসলমানের হাতে হাত মিলিয়ে চলুক সেটা চান। তারা তো ধর্মনিরপেক্ষ, তিনি তো ধর্মনিরপেক্ষ একটা সমাজের স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটা কি আপনারা মান্যতা দেবেন? অর্থাৎ খুব পরিষ্কার সিলেক্টিভলি আপনারা তসলিমা নাসরিনকে গ্রহণ করবেন যেখানে কেবলমাত্র হিন্দুরা মুসলমানদের দ্বারা অত্যাচারিত বাংলাদেশে, নাকি আপনারা তসলিমার যে নারীবাদী ভাবনা আছে, তসলিমার ভাবনার মধ্যে যে ধর্মনিরপেক্ষতার বিষয় আছে, উদারবাদী ভাবনা আছে, সেগুলোও আপনারা গ্রহণ করবেন। ফলে এই সিলেক্টিভ ভাবনার মধ্যেও কিন্তু আরেক ধরনের পলিটিক্স আছে। সিপিআইএম যেমন পলিটিক্সের জন্যই, ভোট ব্যাংকের জন্যই তসলিমাকে এই রাজ্যে রাখতে পারেনি, মৌলবাদী মুসলিমদের কাছে মাথা নত করেছিল। এখানেও কিন্তু হিন্দুত্বের ভোট, হিন্দুবাদীদের ভোট রক্ষা করবার জন্য, মানে মুসলিমদেরকে ভিলেন বানিয়ে হিন্দুদের ভোটটাকে সংহত করবার জন্যই কিন্তু বারবার তসলিমা নাসরিনকে ব্যবহার করেছে বিজেপি। এবার দেখো, আমি যেটা বলতে চাই যে লেখক, সাহিত্যিক, শিল্পী এরা বারবার কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলের হাতের পুতুলে পরিণত হচ্ছেন। বারবার আমরা দেখতে পাচ্ছি এদের স্বাধীনতা, এদের ভাবনাগত স্বাধীনতা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু তোয়াক্কা করেন না। তাদের বিরুদ্ধে যদি তুমি লেখো, সঙ্গে সঙ্গে তাদের সেই লেখকদেরকে ব্যান করা হয়। আমি তোমায় বলি, যে সমস্ত লেখক যেমন কালবর্গী,
কালবুর্গি যখন কঠোর হিন্দুত্ববাদের নিয়ে সমালোচনা করেন, কঠোর হিন্দুত্ববাদকে নিয়ে তিনি প্রশ্ন তোলেন, তখন কালবুর্গিকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়, কালবুর্গিকে কিন্তু একঘরে করে রাখা হয়, তাকে কিন্তু এলিমিনেট করা হয়। তাহলে যে প্রশ্নটা আসছে যে সিলেক্টিভ অবস্থান কিন্তু বিজেপির এখানে রয়েছে। কারণ যখন মুসলিম ধর্মের সংস্কার নিয়ে, মুসলিম ধর্ম অন্ধকার নিয়ে তসলিমা নাসরিন বলেন, তখন সেটা বিজেপির নেতারা তুলে ধরেন। কিন্তু হিন্দু সমাজেরও যে কতগুলো অন্ধকারের জায়গা আছে, হিন্দু সমাজের যে কতগুলো খারাপ দিক আছে, সেগুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, তখন তিনি কিন্তু কোণঠাসা হয়ে যান, তিনি কিন্তু সমাজ থেকে বিতাড়িত হয়ে যান। ফলে এটা আমাদের দুর্ভাগ্য হলেও সত্যি, যেভাবে রাজনৈতিক দলগুলো তার নিজের স্বার্থে এই কবি সাহিত্যিকদের ব্যবহার করেন, সেটা সবসময় লক্ষ্য করা যায় যে তাদের পক্ষে বা তাদের প্রয়োজন ভিত্তিক যে সমস্ত লেখাগুলো সেগুলো শুধু তুলে ধরেন, আর যে লেখাগুলো তাদের ভাবনার বিপরীতে বা ভাবনার সাথে মেলে না, সেগুলো তারা হয় আড়ালে রাখেন, নাহলে সেগুলোকে চেপে যেতে চান, বা সেগুলোকে তারা কখনোই জনসমক্ষে প্রতিষ্ঠা করেন না। একই কথা তসলিমা নাসরিনের ক্ষেত্রে, কখন তিনি যে মানে নারীবাদী ভাবনা তার যে জোরালো আছে, তার বাক স্বাধীনতার কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, সেই জায়গাগুলো বিজেপি কখনোই হাইলাইট করে না। ফলে দিনের শেষে তোমায় আমি বলছি, তসলিমা নাসরিনকে আনাটা নিশ্চয়ই ইতিবাচক দিক। যে সংগঠনের তরফ থেকে তিনি এসছেন, আমি সেই সংগঠনেরকে চিনি না, কিন্তু তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এনেছেন। এবং একই সাথে রাজ্য বিজেপির মানে যে সরকার চলছে, তারা এই আনার পেছনে নিরাপত্তা তাকে দিয়েছেন। তসলিমা নাসরিন নিজেও অত্যন্ত খুশি তাতে। কিন্তু একই সাথে আমার প্রশ্ন আমি রাখতে চাই, সেদিন যদি সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য বা ভোট ব্যাংকের স্বার্থে বুদ্ধদেব বাবুর সরকার তসলিমা নাসরিনকে বাধ্য করেছিলেন এই রাজ্য থেকে চলে যেতে, তাহলে তসলিমাকে এই রাজ্যে আনার পেছনেও রাজনীতি আছে। রাজনীতিটা হলো হিন্দুত্বের রাজনীতি। যেহেতু তসলিমা মুসলিম সমাজ এর অন্ধকারের জায়গা তুলে ধরেন এবং ও দেশের হিন্দুদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটা তুলে ধরেন, তাই তসলিমাকে যেভাবে তারা গ্রহণ করেন সেটা হলো হিন্দুত্ববাদী ভাবনার জায়গা থেকে তারা সেটাকে গ্রহণ করেন। মুসলিম সমাজের অন্ধকারের জায়গাটাকে তিনি তুলে ধরছেন, হিন্দুদের অত্যাচার করছেন, সেই কাহিনী লিখেছেন। সেই কারণে বিজেপি রাজনীতির সাথে সেটা সাযুজ্যপূর্ণ হন। কিন্তু বারবার বলছি যে তসলিমাকে আংশিকভাবে বিজেপি প্রজেক্ট করে। তসলিমার ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তার জোরালো বক্তব্য, নারীবাদের প্রশ্নে বক্তব্য, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তার যে বক্তব্য, সেগুলোকে কিন্তু তারা বারবার ধামাচাপা দেন। দেখো, কংগ্রেস শাসনকালেও আমরা দেখেছি, রাজীব গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী, সালমান রুশদির স্যাটার্নিক ভার্সেস বইয়ে অবশ্যই সেটা সমালোচনা করে ইসলামিক ভাবনা চিন্তার সমালোচক জায়গা থেকে দ্য স্যাটার্নিক ভার্সেস বইটা প্রকাশ পায়। কংগ্রেস তড়িঘড়ি কিন্তু ওই বই ব্যান করে দিয়েছিল। অর্থাৎ বাক স্বাধীনতা, লেখকের স্বাধীনতার প্রশ্নেও সালমান রুশদির বই কিন্তু কংগ্রেস দল ব্যান করে দিয়েছিল। আবার তুমি যদি এখানে তৃণমূলের শাসনকালে যদি দেখো, তাহলে মানে বই না হলেও একাধিক সিনেমা কিন্তু তোমার মনে থাকতে পারে, অনিক দত্তের ছবিগুলো মানে ব্যান করে দিয়েছিল। মানে লেখক বা পরিচালক যদি আমার পছন্দ না হয়, তাহলে তাদের লিখিত বই হতে পারে, সিনেমা হতে পারে, শিল্প সংস্কৃতি হতে পারে, সেগুলোকে বারবার ব্যান করেছে। বামেরা হার্ভার্ড বলে একটি মানে সেটা বন্ধ করে দিয়েছিল, হার্ভার্ড। এবং একই সাথে তোমায় বলি, একাধিক তাদের শিল্প সংস্কৃতি চলেছে, কিন্তু অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে। টুইঙ্কেল বলে একটি নাটক বাদ্যবসুর ছিল, তারপরে পশু খামার বলে একটি নাটক অর্পিতা ঘোষের ছিল,
আবার মমতা বন্দ্যোপাধ্যায় বহু মানে মানে সিনেমা যেগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং যারা ক্ষমতায় থাকে তারা একদল আনুগত্যপূর্ণ লেখক দেখতে চায় যারা তাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করবে। যেমন ধরো তৃণমূল শাসনকালে চোখ বন্ধ করে সুবোধ সরকার থেকে শুরু করে জয় গোস্বামী, এরা একবার চোখ বন্ধ করে মমতার সব কিছু সমর্থন করতো। ফলে এটা দুর্ভাগ্যের হলেও সত্যি, শাসক যেমন কবি সাহিত্যিকদের ব্যবহার করে, তাদের লেখনীকে তাদের প্রয়োজন মতন রাজনীতিতে আনে, রাজনীতির থেকে বাদ দেয়, আবার একইভাবে লেখক শিল্পী সাহিত্যিকরাও কিন্তু রাজনীতির আঙিনায় ঢোকে কিছু প্রাপ্তির আশায়। এবং একই সাথে আমি প্রশ্ন করছি, এখানে মুসলিম সমাজের অন্ধকারের জায়গা যদি তুলে ধরবার জন্য প্রশংসিত হন তসলিমা নাসরিন, তাহলে হিন্দু সমাজের অন্ধকারের জায়গা কালবুর্গিরা যারা তুলে ধরেছিলেন, গিরিশ কার্নাররা যারা তুলে ধরেছিলেন, তাদের ক্ষেত্রে আপনারা ভিন্ন মূর্তি, ভিন্ন ভাবনা বা ভিন্ন অবস্থান রাখেন কেন? এখানেও সিলেক্টিভ। দিনের শেষে রাজনৈতিক নেতারা কিন্তু নির্বাচিত অবস্থান থেকে তারা তাদের দায় দায়িত্ব কর্তব্য পালন করেন। তসলিমার রাজ্যে আসাটা অবশ্যই স্বাগত। একজন উদারবাদী ভাবনার মানুষ হিসাবে আমি চাইব যে বাক স্বাধীনতা নিশ্চিত হোক। আমি চাইব তসলিমা যেভাবে নারী স্বাধীনতার কথা বলেন সেটা এ রাজ্যের নারীরা প্রত্যেকে পান। আমি চাইব তসলিমা যেভাবে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ দেখতে চান, হাতে হাত মিলে হিন্দু মুসলমান সমাজকে দেখতে চান, একত্রিত দেখতে চান, সেরকম একটা ধর্মনিরপেক্ষ সমাজ এ রাজ্যেও গড়ে উঠুক, এদেশেও গড়ে উঠুক। তসলিমাকে জানি আমরা সামগ্রিকভাবে দেখি, কেবলমাত্র আংশিকভাবে রাজনীতির কারণে জানি ব্যবহার না করি। আমি বলছি স্যার, এই যে কথাটা আপনি বলছেন বা যে উদাহরণগুলো আপনি দিলেন, তাতে এই যে বিজেপি এখন বলছে তসলিমা নাসরিনকে কলকাতায় আনা মানে বাক স্বাধীনতার জয়, বা তিনিও যে বাক স্বাধীনতার কথা বলছে, সেটা তো তাহলে পশ্চিমবঙ্গে আদতে নেই বাক স্বাধীনতা। না, বাক স্বাধীনতা এখন পর্যন্ত তো সরকারের মূল্যায়ন করতে পারবো না। এখন পর্যন্ত তো আমরা বাক স্বাধীনতা মানে সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে, ফলে এখন বাক স্বাধীনতা তুমি বুঝতে পারবে না। আগামী 1 বছর 1.5 বছর পরে যখন সরকারের মূল্যায়ন করার মতন জায়গায় আমরা পৌঁছবো, তখন বুঝতে পারবো যে এই পশ্চিমবাংলায় যে সরকার তৈরি হলো, যে শ্রমিক ভট্টাচার্য বারবার বলছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, সরকারকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীও বলছে এখানে বাক স্বাধীনতা আছে, এগুলো টেস্ট এখন করা যাবে না। কেবল 3 মাসের সরকার, আমরা এটা শুরু করব আগামী বছর মে জুন মাস থেকে। মাঝখানে একটু পিরিয়ড পাবো, সেটা হলো পুরসভা নির্বাচন হবে। পুরসভা নির্বাচনে যদি নিরপেক্ষভাবে হয়, স্বাধীনভাবে হয়, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু দেখি যে আবার তৃণমূলের মতন এক ধরনের প্রাধান্য, তাহলে সেটা নিয়ে বলতে হবে। কিন্তু মানে একটা সরকারকে মূল্যায়ন করে বাক স্বাধীনতা সেই সরকার দিল কি দিল না, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিল কি দিল না, বা আমাদের মতন বিশ্লেষকদের স্বাধীনভাবে বলতে দিচ্ছে কি দিচ্ছে না, এটা বিচার করার সময় এখনো হয়নি। আগামী দিন বিচার করব। আপাতত তোমায় বললাম যে বিজেপির রাজনীতির যে অংশটুকু তসলিমার থেকে তারা পান, রসদ পান, সেটাই তারা বারবার সামনে আনার চেষ্টা করেন। কিন্তু তসলিমার সামগ্রিক মানবতাবাদের যে ভাবনা, একজন নারীবাদীর যে ভাবনা, একজন ধর্মনিরপেক্ষ মানুষের যে ভাবনা, সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে বিজেপি লুকিয়ে রাখার চেষ্টা করেন। এবং যে সমস্ত কবি সাহিত্যিকরা হিন্দু সমাজে সংস্কারের প্রশ্নের সরব, হিন্দু সমাজের অন্ধকারের জায়গাগুলোকে বা হিন্দুত্বের অন্ধকারের জায়গাগুলোকে নিয়ে প্রশ্ন করেন, তাদেরকে কিন্তু বিজেপি বারবার কোণঠাসা করছে, এটা আমাদের অভিজ্ঞতা।